যশোরের ভবদহে পানিবন্দী এলাকা পরিদর্শনে অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা। নতুন করে আশায় বুক বাঁধছেন ভুক্তভোগী লাখো বাসিন্দা। নদীর প্রয়োজনীয় অংশ ড্রেজিং করে ২১ ভেন্ট, ৯ ভেন্ট, ৬ ভেন্ট, ৩ ভেন্ট খুলে দিয়ে পানি যাওয়ার ব্যবস্থা করা হোক। এক দফা দাবি আদায়ে কুয়েটের আন্দোলনকারীরা দ্বিতীয় দিনের মতো অনশনে। মূল ক্যাম্পাসে ফেরার দাবিতে অনড় চবির চারুকলার শিক্ষার্থীরা। জামালপুরে অসময়ে যমুনা নদী পাড়ে তীব্র ভাঙন, বিলীন বসতঘর, ফসলি জমি, হুমকির মুখে স্কুল সহ বিভিন্ন স্থাপনা। ১০-১৫ বার ভাঙছে। এখন আমরা যে কোন গতি করে আমরা যে কোন জায়গায় থাকবো এ বাসাটা আমরা এখন নাই। ১৫০ শিশু যারা লেখাপড়া করতেছে, যদি স্কুলটা ভেঙে নেয় তারা শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যাবে। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত খবর। যশোরের দুঃখ খ্যাত ভবদহের পানিবন্দী এলাকা পরিদর্শন করছেন অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা। দুপুরে অভয়নগরের ভবদহে ২১ ভেল্ট সুইচ গেট পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে ভবদহ কলেজে মতবিনিময় করবেন উপদেষ্টারা। প্রথমবারের মতো একসঙ্গে ৩ উপদেষ্টার ভবদহ এলাকা পরিদর্শন ইতিবাচক হিসেবে দেখছেন এলাকাবাসী। অভিযোগ রয়েছে, সমস্যা সমাধানে প্রকল্পের নামে বিগত সরকারগুলোর সময় মোটা অঙ্কের টাকা লুটপাট হয়েছে, তাই ভোগান্তি নিরসন হয়নি লাখো মানুষের। নদীর প্রয়োজনীয় অংশ ড্রেজিং করে ২১ ভেন্ট, ৯ ভেন্ট, ৬ ভেন্ট, ৩ ভেন্ট খুলে দিয়ে পানি যাওয়ার ব্যবস্থা করা হোক এবং দ্রুতই ডিআরএমের যে কার্যক্রম সেই কার্যক্রম শুরু করে দেওয়া হোক। দর্শক, এ বিষয়ে আরো জানবো, আমার সহকর্মী জাহিদ হাসান আমার সাথে যুক্ত আছেন। জাহিদ, এলাকা পরিদর্শন করে কি বলছেন উপদেষ্টারা এবং বিস্তারিত জানাবেন সেখানকার অবস্থা। ইশরাত, যশোরের অভয়নগর, মনিরামপুর, কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া অঞ্চল নিয়ে ভবদহ অঞ্চল নিয়ে গঠিত। 4 দশক ধরে এখানকার মানুষের 4 লক্ষাধিক মানুষ এই জলবদ্ধতার ভোগান্তিতে রয়েছে। বিগত সরকারগুলোতে হাজার কোটি টাকার প্রকল্প নিলে আসলে আদৌ এই দুর্ভোগ কাটেনি এই 4 লক্ষ মানুষের। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর প্রথমবারের মতো 3 উপদেষ্টা এখানে এসেছেন, আশার আলো দেখছেন। এই আশার মধ্য দিয়ে অনেকেই বলছে যে এটা সকাল থেকে যে ভবদহের যে ২১ ভেল্টের যে গেট আছে সেখানে পরিদর্শন করেছেন ৩ উপদেষ্টা। তারপরে স্থানীয়দের সাথে কথা বলেছে। এরপরে যে স্থানীয় যে ভবদহ কলেজ আছে সেখানে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছে। সেখানে উপদেষ্টা রেজওয়ানা হাসান সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে যাই যে কোনো প্রকল্প নেওয়া হোক না কেন সাংবাদিক স্থানীয়দের মতামতের উপেক্ষা নিয়েই সেনাবাহিনীর মাধ্যমে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হবে। এছাড়া এরপরে 3 উপদেষ্টায় যশোরের যে বিকাল 3টায় কালেক্টরেট চত্বরে কালেক্টরের যে জেলা প্রশাসকের যে সভাকক্ষ আছে সেখানে ভবদহবাসী এবং যে স্থানীয় সুধী সমাজ এবং যে ভবদহ যে সংগ্রাম কমিটি আছে তাদের সাথে মত বিনিময় করবেন, করে সেখানে যে তাদের সাথে স্থানীয় কথা বলে যে কোনো এটা প্রকল্প নেবেন বলে আমরা জানতে পেরেছি। ইশরাত। জাহিদ, ধন্যবাদ আপনাকে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্যের অপসারণের ১ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো অনশন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল বিকাল ৪টা থেকে ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনশনে বসেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, উপাচার্য তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। যারা প্রকৃত দোষী তাদের শাস্তি না দিয়ে ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাই উপাচার্যকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। এর আগে গতকাল শিক্ষক প্রতিনিধিরা শিক্ষার্থীদের সাথে বৈঠক করেন। অনশন কর্মসূচিতে না যাওয়ার আহ্বান জানান আন্দোলনরতদের। এছাড়া শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, গত 18 ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় প্রকৃত দোষীদের সাজা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না।
দর্শক, এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মী প্রবীর বিশ্বাসের কাছ থেকে। প্রবীর, আন্দোলনরত শিক্ষার্থীরা কি বলছেন এই ব্যাপারে এবং সমস্যা সমাধানে নতুন করে আলোচনার কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন। নতুন করে আলোচনা চলছে ইশরাত, এবং কিছু সময় আগে আমরা দেখেছি শিক্ষকদের ঊর্ধ্বতন একটি প্রতিনিধি দল এবং ছাত্র কল্যাণ পরিচালক যিনি রয়েছেন, সহকারী পরিচালকরা যারা রয়েছেন, তারা কিন্তু শিক্ষকরা এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছে। এবং আমরা যদি ক্যামেরায় দেখাই, যাদেরকে দেখতে পাচ্ছেন সামনের দিকেই, ইনারা কিন্তু শিক্ষক প্রতিনিধি, এবং আরও ক্যামেরাটা যদি সামনের দিকে যাই, তারাও কিন্তু শিক্ষক প্রতিনিধি। এবার যদি আমরা ক্যামেরাটা পিছনের দিকে একটু ডান দিকে নেওয়ার চেষ্টা করছি, তারা কিন্তু শিক্ষার্থী, ছেলে শিক্ষার্থী, মেয়ে শিক্ষার্থী সবাই কিন্তু রয়েছে। এবং গতকাল বিকাল 4টা থেকে তারা কিন্তু অনশন শুরু করেছে। এক দফা দাবি, সেটি হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ, তার অপসারণ কিংবা পদত্যাগ। এবং তারা এখনো পর্যন্ত তাদের দাবিতে অনড়, সেটি হচ্ছে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা যে আমরণ অনশন কর্মসূচি পালন করছে, এটি তারা চলমান রাখবে। অপরদিকে শিক্ষক প্রতিনিধি যারা রয়েছে, তারা বলেছে দফায় দফায় শিক্ষার্থীদের সঙ্গে কথা হচ্ছে, এবং তাদের সঙ্গে যে কথার ফলাফল তাদেরকে জানানো হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার ক্ষেত্রে এবং হলে অবস্থানের ক্ষেত্রে হলের খাবার সহ অন্যান্য যে সমস্ত সুবিধাদি রয়েছে সেগুলো নিশ্চিত করা হবে। তাদের পরামর্শ থাকলে কোনোটায় যদি দুর্বলতা থাকে, সেই দুর্বলতাগুলো কাটিয়ে একটি শিক্ষার পরিবেশ যাতে ফিরিয়ে আনা যায় এবং সেটি আরও যতটা ভালোভাবে যাওয়া যায়, কারণ সেশন জটের একটি সম্ভাবনা রয়েছে। আপনি জানেন গত 18 ফেব্রুয়ারি বহিরাগতদের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের পরই এক ধরনের টালমাটাল অবস্থা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তারপর থেকে এখনো পর্যন্ত সমস্ত কার্যক্রম বন্ধ রয়েছে। প্রশাসন ঘোষণা দিয়েছে আগামী 4 তারিখে একাডেমিক কার্যক্রম চলবে এবং 2 তারিখে হল খুলে দেওয়া হবে। তার আগে শিক্ষার্থীরা হলে প্রবেশ করেছে গত 15 তারিখে। এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে চলছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তবে উভয় পক্ষের একটা সমঝোতা না হলে এই সংকট আসলে সহজে কেটে উঠবে না বলে আমাদেরকে এখানে যারা রয়েছে তারা জানিয়েছে। ইশরাত, ধন্যবাদ আপনাকে প্রবীর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদকে মূল ক্যাম্পাসে ফেরানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো অনশন করছেন 9 শিক্ষার্থী। এর আগে সোমবার দুপুর 3:30 থেকে আমরণ অনশনের ডাক দেন চারুকলা শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করলেও প্রশাসন থেকে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো আশ্বাস দেওয়া হয়নি বলে জানান তারা। দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন অনশনরত শিক্ষার্থীরা, অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। গত বছরের 23 ডিসেম্বর আমরা একটা কর্মসূচিতে যাই, তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘোষণা দেয় যে ওনারা এই 1 এপ্রিল থেকে আমাদেরকে স্থানান্তর করবে। 21 দিন পরে এর মধ্যেও আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করেছি, আবার অনেক সময় যোগাযোগ করে ব্যর্থ হয়েছি। আমরা যে 9 জন অনশন করছি, প্রয়োজনে আমাদের সংখ্যা আরো দ্বিগুণ হতে পারে, তবে আপাতত আমরাই অনশনে থাকছি। আমাদের দাবি আদায় হওয়া পর্যন্ত আমরা অনশনে থাকছি। খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী সহ 6 জনকে উদ্ধারের দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। সেখানে রয়েছেন আমার সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। তার কাছ থেকে সেখানকার খবরাখবর জানার চেষ্টা করব। জোবায়েদ, কর্মসূচিতে শিক্ষার্থীরা কি বলছেন? এতদিন হয়ে গেল, শিক্ষার্থীদের এখনো উদ্ধার করা হয়নি। শিক্ষার্থীরা তো ক্ষুব্ধ রয়েছেন, তাদের অভিব্যক্তি জানাবেন। ইশরাত, তারা আজকে ঠিক এখন থেকে 15 থেকে 20 মিনিট আগে এই জায়গায় অবস্থান কর্মসূচি শুরু করেছে এবং তাদের মধ্যে তীব্র ক্ষোভ এবং অসন্তোষ আমরা দেখতে পাচ্ছি। আমার পিছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা স্লোগানে, তাদের মিছিলে পুরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকাটা মুখরিত করে রেখেছেন। তারা বলছেন যেই শিক্ষার্থীদেরকে অপহরণ করা হলো, তারা আজকে 7 দিন পরও তাদের খুঁজে পাওয়া যায়নি বা তাদেরকে মুক্তির কোনো ব্যবস্থা এখন পর্যন্ত প্রশাসন করতে পারেনি। প্রশাসনের তৎপরতা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। তারা ক্ষুব্ধ। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এই জায়গায় পরিষ্কার অবস্থান নিয়েও তারা অসন্তোষ প্রকাশ করেছেন। তারা বলছেন এভাবে যদি স্বাধীন বাংলাদেশে 24 যে অভ্যুত্থান, জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে এই অবস্থা হয়, তাহলে শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ কেউই নিরাপদ নয়। তারা এই অবস্থান কর্মসূচির মাধ্যমে আরেকটা পরিষ্কার বার্তা দিতে চান যে কাউকেই কোনোভাবে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এর আগেও অপহরণের ঘটনা ঘটছে সেটা যাতে আর না হয় সেটা নিশ্চিত করার একটা দাবি তারা জানিয়েছেন। এই কর্মসূচির পর তারা চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি সড়কের
সামনে তাদের এই মিছিল নিয়ে যাবেন এবং সেখানে সড়ক অবরোধ করার একটা কথা রয়েছে। এবং সবকিছু মিলে যদি বলতে চাই, একই দিকে তারা এদিকে অবস্থান কর্মসূচি পালন করছেন, পাশাপাশি সড়ক অবরোধেরও একটা কর্মসূচি ঘোষণা তারা দিয়েছেন। যতক্ষণ না পর্যন্ত যে অপহৃত শিক্ষার্থী তাদের মুক্তি দেওয়া হবে না, তারা এইভাবে কঠোর আন্দোলনে বা কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। যমুনায় ভাঙন নতুন নয়, কিন্তু জামালপুরে অসময়ের তীব্র ভাঙনে নদীগর্ভে বিলীন অর্ধশত বসতবাড়ি আর ফসলি জমি, হুমকিতে চর ডাকাতিয়া গ্রামের একমাত্র স্কুল সহ নানা স্থাপনা। পানি উন্নয়ন বোর্ডের দাবি, ভাঙন রোধে স্থায়ী প্রকল্পের কাজ চলমান রয়েছে। জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলায় নদী ভাঙনের এই চিত্র নিত্যকার। 2 দশকে বিলীন প্রায় অর্ধশত গ্রাম। মার্চে উপজেলার খোলাবাড়ি থেকে বরখাল পর্যন্ত প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে শুরু হয় তীব্র ভাঙন। যমুনার রুদ্ররূপ দেখে অভ্যস্ত নদীপাড়ের বাসিন্দারা। তবে অসময়ের ভাঙনে কয়েকগুণ বেড়েছে দুর্ভোগ। ঝুঁকিতে নদী তীরের আরও শতাধিক পরিবার। ভাঙনটা শুরু হয়েছে প্রায় 1 মাসের উপরে। এখন প্রায় আমাদের এখান থেকে 30-40টা ভিটাবাড়ি একদম বিনষ্ট হয়েছে। সর্বশেষ আমার বসত ভিটাটুকু নদীতে চলে গেছে। ফসলি জমি ফসল সহ নদীতে গর্বে এখনো চলে যাচ্ছে। জিওব্যাগ ফেলেও কাজে না আসায় অবশিষ্ট বসত ভিটা, মসজিদ ও প্রাথমিক বিদ্যালয় সহ কিছু স্থাপনা নদীগর্ভে দ্রুত বিলীনের আশঙ্কায় স্থানীয়রা। প্রাইমারি স্কুল যেখানে 150 শিশু যারা লেখাপড়া করতেছে, যদি স্কুলটা ভেঙে নেয় তারা শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যাবে। 10-15 বার ভাঙছে। এখন আমরা যে কোন গতি করে আমরা যে কোন জায়গায় থাকবো এ বাসা ডাঙ্গরা এখন নাই। এলাকা ছাড়া সহ সড়কের পাশে দোতলায় আশ্রয় নিয়েছে অনেকেই। ফসলি জমি হারিয়ে কাজ না থাকায় মানবেতর জীবনযাপন করছে পরিবারগুলো। ভাঙনের তীব্রতা আঁচ করে ঘরের টিন, আসবাবপত্র সহ প্রয়োজনীয় সামগ্রী সরাচ্ছেন কেউ কেউ। দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের। লাড়া জায়গা আছে, দুদিন জায়গা তাহলে তো আঙ্গরে আর থার কোনো জায়গা নেই। ঘর বাড়ি টানি টানি নিয়ে গেছি, নিয়ে যায় মানুষের ধরি বাইরে ঘর বাড়িটা নিয়ে আস্তার মধ্যে থুইছে। সরকারের কাছে দাবি যে যদি স্থায়ী বাদ হয়। জরুরিভাবে কিছু জিওব্যাগ দিয়ে ডাম্পিং করা হলেও টেকেনি একদিনও, তাই স্থায়ী প্রকল্প নেওয়া হচ্ছে জানান সংশ্লিষ্টরা। চর ডাকাতিয়া পাড়ায় এমার্জেন্সি কাজ গ্রহণ করেছি। ওখানে 2টি প্যাকেজে এই কাজটি বাস্তবায়ন হচ্ছে এবং সেই সাথে এই এলাকায় একটি ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট অনুযায়ী স্থায়ী প্রকল্প এই এলাকায় গ্রহণ করা হবে। যমুনা নদীর এই চিত্র আজকের নয়, যুগ যুগ ধরে ভাঙনের কবলে পড়ে নিঃস্ব হয়েছে শত শত পরিবার। সেই জায়গা থেকে উত্তীর্ণ হতে বিভিন্ন সময় জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের কাছে আর্জি জানিয়েছিলেন এই সাধারণ মানুষ, কিন্তু দিন শেষে আশ্বাস ছাড়া কিছুই পায়নি তারা। এই অবস্থায় এখানকার মানুষের দাবি, যমুনার বাম তীরে একটি স্থায়ী বাঁধ নির্মাণ করলে হয়তোবা ভাঙনের কবল থেকে তারা বাঁচতে পারবে। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাগ্নে আলী হায়দার রতনের 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। দুপুরে তাকে গাজীপুর আদালতে নেওয়া হয়। এর আগে গতরাত শ্রীপুর থেকে রতনকে গ্রেপ্তার করে পুলিশ। এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন তিনি। পুলিশ জানায়, জুলাই অভ্যুত্থানে গাজীপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান জাকির হোসেন রানা ও জুয়েল নামে 2 জন। পরে তাদের পরিবার আওয়ামী লীগের প্রায় 150 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। সেই মামলাগুলোতে গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। এছাড়া সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের প্রভাব দেখিয়ে শ্রীপুরে নামে বেনামে সম্পদ গড়ে তোলারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে আমার থানার 2টা হত্যা মামলা আছে, 5ই আগস্টের হত্যা মামলা আছে। আমরা তাকে সেই মামলা কোর্টে সোপর্দ করব এবং তার বিরুদ্ধে আমরা সে এখানে আসার পর জানতে পেরেছি তার বিরুদ্ধে এখানে অনেক নামে বেনামে অনেক জমি জমা সম্পত্তি করেছে। আমি জানি না, এগুলো অভিযোগ বিভিন্ন লোক করতেছে। পাবনা পৌর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে যুবলীগ কর্মীদের বিরুদ্ধে। গতরাতে শহরের দিলালপুর এলাকায় এই ঘটনার সূত্রপাত ঘটে। জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেনের অভিযোগ, তিনি ও তার পৌর যুবদলের আহ্বায়ক রূপম কয়েকজন কর্মীর সাথে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগ নেতা মাসুদ ও যুবলীগ নেতা বাবুর অনুসারীরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি। পরে ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় এলাকায় উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
কালবৈশাখীতে ক্ষতির মুখে সাতক্ষীরার অনেক কৃষক। গত কদিনের বৃষ্টিতে তলিয়েছে ধান ক্ষেত। ভিজে যাওয়া ধান রক্ষায় এখন ব্যস্ত চাষিরা। বৈশাখ মাসে যে কোনো সময় ঝড়ের সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অফিস। তবে এখনই হতাশ না হওয়ার পরামর্শ কৃষি বিভাগের। ঘন কালো মেঘের সঙ্গে হঠাৎই ঝড় হাওয়া, চারদিক অন্ধকার করে শুরু মুষলধারে বৃষ্টি। কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড সব। চলছে বোরো ধান কাটার মৌসুম। তবে সাতক্ষীরা জগদানন্দ কাটির কৃষক ফজর আলীর মাথায় হাত। বৈশাখের প্রথম ৪-৫ দিনের ঝড়ে তলিয়ে গেছে তার সোনালী ধান। এখন রোদে শুকিয়ে কোনো রকমে চলছে ফসল রক্ষার চেষ্টা। খরচ খরচা দিয়ে আমি যে ফলন পাতাম, যে বিচলি পাতাম, সব এখন নষ্ট। তালা উপজেলার ইসলামকাটির কৃষক আব্দুস সাত্তারেরও একই দশা। বিপাকে পড়েছেন ধান কেটে রাখা জেলার কম বেশি সবাই। ধান কাটা আর রোদে শুকাতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। বৃষ্টির লেগুন সব নষ্ট হয়ে গেল, ধান তো জুড়িয়ে যাবে। তারপরে এখন এই দাঁড়িয়ে দিতে গেলে আবার ঝরবে। আমি ধান পানিতে তুলতে 15টাতে 20টি জন লেগ দিছে। ধানগুলো আবার পুনরায় ডাঙায় উঠাতে হবে, ডবল জন খরচ হচ্ছে। দুর্যোগে এলোমেলো ধানক্ষেত, কিন্তু কাবু করতে পারেনি হতাশা। 10-15 দিন আবহাওয়া অনুকূলে পেলেই ধান ঘরে তোলা যাবে মনে করছেন কৃষকরা। অনেকের মনে করেন ধান 22 ছিল পানিতে, অনেকে উঠায় ডাঙ্গায় উঠায় ই করছে জন দিয়ে। আবহাওয়া কাটি যায় বুঝছেন, তাহলে বর্তমান যে ধানগুলো কাটা আছে বা কাটতে আছে, এই 10 থেকে 15 দিনের ভিতরে আমাদের ধান পুরোটাই উঠে যেতে পারবে। শঙ্কিত না হওয়ার পরামর্শ কৃষি বিভাগেরও। যেহেতু বৈশাখ মাস, তাই যে কোনো সময়ই ঝড় হতে পারে, সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমরা এই কাজ করি, এটাকে আমরা ক্ষতির মধ্যে মনে করছি না। রোদটা যদি আবার কয়েকদিন থাকে, কৃষকরা নির্বিঘ্নে তাদের ধান ওঠাতে পারবে। কালবৈশাখী যে কোনো সময় হতে পারে, সেই ক্ষেত্রে কিছু বৃষ্টিও হতে পারে। এই মাসের শেষের দিকেও একটা লঘুচাপের তৈরি হতেও পারে। কৃষি বিভাগের মতে জেলায় এবছর 80,755 হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। ধান কাটা হয়েছে 34,000 হেক্টর জমির। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার জন্য। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।